আসসালামু আলাইকুম। শিক্ষক ইউনিয়ন টিভির লাইভ টক শো থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা শিক্ষার সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। তা আমাদের প্রথমেই আমাদের অতিথিদের সাথে পরিচিত হচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সহসভাপতি প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম খান। আরো উপস্থিত আছেন বাংলাদেশ ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শাফাত হোসেন ভূঁইয়া ও এমফিল পিএইচডি শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ এমদাদুল ইসলাম। আপনাদের তিনজনকেই শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষক ইউনিয়ন টিভির পক্ষ থেকে। আমরা আজকে আমি প্রথমেই প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম খান আপনার কাছে আসছি যে ইদানিং বেশ কিছু কথা নিয়ে আমাদের শিক্ষা এবং শিক্ষক নিয়ে কথা চলছে। এর মধ্যে বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কিছুদিন আগে বলেছেন উৎসব ভাতা, যে শতভাগ উৎসব ভাতা নিয়ে যে একটা কথা, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি এবং আমরা শুনেছিলাম এবারই হয়তোবা কিছুটা বাড়বে, কিন্তু সেটাও এখন হতাশার মধ্যে। সাথে সাথে শিক্ষকদের যে দাবি, বেসরকারি শিক্ষকদের যে দাবি, জাতীয়করণ নিয়ে যে একটা কথা, এবং সেটা নিয়ে আমরা সারা দেশের শিক্ষকরা আন্দোলনে এবং নানাভাবে এটা নিয়ে সবাই স্বপ্ন দেখছেন, এটারও কোনো আভাস পাচ্ছি না আমরা। তাহলে আপনার কি মনে হয় এগুলো যে হচ্ছে না, এটা শিক্ষার জন্য কতটা ক্ষতিকর এবং এটা আমরা কোথায় যাচ্ছি? জাহাঙ্গীর আলম খান স্যার, আপনার কাছে আছি। ধন্যবাদ স্যার। আমি শুরুতেই আপনি সহ আমাদের সম্মানিত আরো দুইজন সম্মানিত আলোচক, অত্যন্ত গুণীজন ডক্টর মোহাম্মদ এমদাদুল ইসলাম এবং শাফাত হোসেন ভূঁইয়া স্যার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে সারা দেশ থেকে যারা আমাদের শিক্ষক ইউনিয়নের লাইভ টক শোটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার যে প্রশ্নটি করলেন, আসলে এর জবাব আমরা কিভাবে দেব, এটা বড় কষ্টের। আমরা বেসরকারি, একই দেশে দুই ধরনের প্রচলন। যারা সরকারি শিক্ষক রয়েছেন তারা শতভাগ ঠিকই পাচ্ছেন, আর যারা বেসরকারি হিসেবে আমরা কর্মরত আছি, দেশের প্রায় 98% শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি। 2% শিক্ষক সরকারি সকল সুযোগ সুবিধা পাবে, আর 98% শিক্ষক কর্মচারী তারা দেশের এই 98% প্রতিষ্ঠান থেকে যে শিক্ষার্থীদেরকে তৈরি করে দিচ্ছে উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনার সুগম সুন্দর পথ তৈরি করে দেওয়ার জন্য, তাদেরকে বঞ্চিত রেখেই রাষ্ট্র সবসময় পরিচালিত হয়ে আসছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অল্প কদিন আগেই যে কথাটি বলেছেন, যে বিষয়টা নিয়ে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয় এখনই ভাবেনি। বর্তমান সরকার টানা 14টি বছর পৌঁছে যাচ্ছে তাদের ক্ষমতায়, যে দীর্ঘ ম্যারাথন যে রোড, সে রোড ম্যাপে তারা 15 বছর অতিক্রম করবে। তার পরবর্তীতেও আবার হয়তো সরকার গঠন করবে জনগণের রায় নিয়ে। ভাববে কবে?
আজকে যদি অস্থিতিশীল কোন সরকার থাকতো, একের পর এক কোন রাজনৈতিক দল পট পরিবর্তন হয়ে ক্ষমতায় আসতো, তাহলে সিদ্ধান্ত নিতে বিলম্বিত হতো। আমরা নুরুল ইসলাম নাহিদ মহোদয়কে দীর্ঘদিন দেখেছি, তারপরে এখন ডক্টর দীপু মনি, এখন তারা ভাবেনি, কিন্তু শিক্ষকদের, কর্মচারীদের যে প্রাণের দাবি, তাদের যে আন্দোলন, সময়ে সময়ে তারা রাস্তায় নেমে দেখাচ্ছে, বিভিন্ন মাধ্যমে দেখাচ্ছে, সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা ধর্ণা পর্যন্ত দিয়েছে, কিন্তু কাজের কাজ কোনোটাই এ পর্যন্ত হচ্ছে না। আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত যে উৎসব ভাতা হিসেবে যে বৈশাখী ভাতাটা, বাংলা নববর্ষের যে উৎসব ভাতাটা, সেটা সরকার ছাড় দিলেন এমন এক সময় 18 তারিখে সেটা উত্তোলন করা যাবে। আপনি শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশেই 14 তারিখে পয়লা বৈশাখ উদযাপিত হলো, পয়লা বৈশাখটি এলো 14 তারিখে, 18 তারিখে আপনি উৎসব ভাতা দিচ্ছেন। আপনি কিভাবে দিচ্ছেন? আপনার বিবেক কি একবারও কাজ করেনি? কি আপনি কাজটা করছেন, না আপনার অধীনস্থ আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই কাজটা করছে? আপনি ঈদের দিন ঈদ করবেন না, ঈদের পরে যা ঈদ বোনাসও কিন্তু শিক্ষকরা আমার মনে হয় এরকমটাই পাবে, ঈদের পর ছাড়া পাবে না। আর মাননীয় মন্ত্রী মহোদয় যেভাবে বলছেন, ভাবছেন না, ভাববেনটা কবে? আমি প্রশ্ন রেখে গেলাম আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, কবে ভাববেন আপনারা? বেসরকারি শিক্ষকদেরকে নিয়ে এই ভাবনাটা কবে আপনাদের আসবে? রাষ্ট্রের অর্থের কোথাও তো অভাব নেই, বিভিন্ন খাতে ব্যাপক বরাদ্দ দেয়া হচ্ছে, রাষ্ট্রের প্রচুর উন্নয়ন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রচুর উন্নয়ন হচ্ছে, অন্যান্য সকল দিকেই প্রচুর উন্নয়ন হচ্ছে, কিন্তু শুধুমাত্র শিক্ষা খাতে আসলেই আর অর্থ থাকছে না। এখানে এই অবহেলা কেন? এই অবহেলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শিক্ষকরা আর কতবার রাস্তায় আসতে হবে? আর যদি শিক্ষকদেরকে রাস্তায় আসতে হয়, এই দাবি কিন্তু খুব সহজে আদায় হবে না। এই দাবি আমরা ঘরে বসে আলোচনা করলেই শেষ হবে না। এই দাবি আমরা বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যমে প্রচার করে কিচ্ছু হবে না। যদি শিক্ষক বৃন্দ প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে, আজকে 60 ঊর্ধ্ব শিক্ষকদের ইউনিট গড়ে উঠেছে, এতগুলো সংগঠন সক্রিয় রয়েছে, অল্প কয়টা হাতে গোনা অল্প কয়টা প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। আর এর পিছনে আমাদের যেমন শিক্ষকদের যেই সংগঠন, তার মধ্য থেকে যারা সক্রিয়, এদের ভিতর থেকে আমরা কিছু নেতৃস্থানীয় লোক এর জন্য কম দায়ী নই। কিন্তু আমরা কেউ কেউ সুবিধা নিয়ে সরকারের বিভিন্ন স্থানে অবস্থান করছি, আর আমার সুবিধাটা পাওয়ার পরেই আমি তখন সাধারণ শিক্ষকদের স্বার্থের কথা ভুলে যাচ্ছি, যার কারণে আদায় হচ্ছে না। আবার শিক্ষক সংগঠনগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে নেতৃত্বের যে বিষয়টি, আমি চাই আমি আরো 2-4টি সংগঠনকে সাথে আচ্ছা, নিয়ে যদি আমি আদায় করতে পারি। আপনাকে আপনাকে একটা কথা, একটা প্রশ্ন করা হচ্ছে। একজন সাংবাদিক উনি ফেসবুকে লিখেছেন যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে কি শিক্ষার মান বৃদ্ধি পাবে কিনা, এটার উত্তর চেয়েছে। আপনার কি মনে হয়? বেতন বৃদ্ধি করলে শিক্ষার মান উন্নয়ন হবে, এটাকে একেবারে ফেলে দেয়া যায় না। আমার যে সাংবাদিক ভাই তিনি প্রশ্ন করেছেন, খুব সুন্দরই করেছেন। আমি মনে করি বেসরকারি শিক্ষকদের একই সুযোগ সুবিধা, অর্থাৎ সরকারি যে সুযোগ সুবিধা, সমপরিমাণ সুযোগ সুবিধা দিয়ে সরকার যদি শতভাগ সরকারের চাহিদা মোতাবেক, সরকার যেভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করতে চান, শিক্ষা ব্যবস্থাটার উন্নয়ন ঘটাতে চান, আরো অনেক উঁচু স্তরে নিয়ে যেতে চান, সেখানে শিক্ষকদের উপরে সে নজরদারি এবং চাপটা যদি সুদৃষ্টি রাখে, যে আমি আপনাদেরকে শতভাগ দিলাম, সব ধরনের সুযোগ সুবিধা দিলাম, আপনি কেন রাষ্ট্রকে সেটা দেবেন না? অবশ্যই সরকার সেখানে নজরদারি রাখলে শিক্ষার মান আরো বেশি উন্নত হবে, এটা আমি বিশ্বাস করি। আমি বোধহয় সাংবাদিক ভাই সে প্রশ্নটির জবাব পেয়েছেন। জি স্যার, আর কোনো প্রশ্ন?
আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কাছে আবারও আসবো। আমি এখন যাচ্ছি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া আপনার কাছে। আপনি টেকনিক্যাল এডুকেশন যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আছে এদের নেতা আপনি। আপনি ইতিমধ্যে বেশ কয়েকদিন যাবৎ সংগ্রামে ছিলেন, আন্দোলনে ছিলেন এবং অনেকটা সফল হয়েছেন। আপনার কাছে কি মনে হয় আমাদের দেশে কারিগরি শিক্ষা এইটার বর্তমান যে অবস্থা এটা দিয়ে আমরা কতটা আশা করতে পারি এবং এখানে সমস্যাগুলো কোথায় কোথায় আছে? সাখাওয়াত হোসেন স্যার, আপনার কাছে আসছি। জি, ধন্যবাদ। শিক্ষক ইউনিয়ন টিভির সম্মানিত সভাপতি আবুল বাশার স্যার, উপস্থিত আছেন শিক্ষক ইউনিয়ন টিভির সহসভাপতি জাহাঙ্গীর আলম খান স্যার, উপস্থিত আছেন পিএইচডি শিক্ষক সমিতির সভাপতি ডক্টর এনামুল ইসলাম স্যার। ধন্যবাদ সবাইকে। আসলে আমাদের কারিগরি শিক্ষাটাকে নিয়ে কথা বলার জন্য এখানে আবুল বাশার স্যার বলেছেন। কারিগরি শিক্ষার প্রতি সরকার মুখে মুখে যে গুরুত্ব দিয়েছে এবং সবকিছু দেখা যাবে যখনই বলে কারিগরি শিক্ষার বিকল্প নেই, কারিগরি শিক্ষাকে এভাবে পৌঁছে দিচ্ছি ওভাবে পৌঁছে দিচ্ছে, আসলে কর্মক্ষেত্রে যায় এবং কাজের ক্ষেত্রে যায় কিছুই না। আপনার শুনে আশ্চর্য হয়ে যাবেন 2019 সালের জুলাই থেকে সরকার যেই কলেজগুলো এমপিও দিয়েছেন 483টা স্কুল, ভোকেশনাল, বিএম এবং কৃষি কলেজ এমপিভুক্ত করেছেন, সবচেয়ে অবহেলিত এই কারিগরি সেক্টর। এটা সরকারও জানেন, যারা এই সরকারি কর্মকর্তা আছেন তারাও জানেন, আমরা যারা শিক্ষক আছি তারাও জানি। কারণ এখানে অবহেলিত বলতে এখানে 3টা অধিদপ্তর আছে। একটা জেনারেল অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আর আছে মাদ্রাসা অধিদপ্তর, আর হলো আমাদের কারিগরি অধিদপ্তর। এখানে একসাথেই সারা দেশে কলেজগুলো এমপিভুক্ত হয়েছে। সেখানে জেনারেলের যারা শিক্ষক আছেন তারা 98% শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন। তারপরে তাদের এটা অনলাইনে তারা অ্যাপ্লিকেশন করে। আর অথচ আমাদের কারিগরি এখনো মান্দাত আমলের ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন করে। আর মাদ্রাসা অধিদপ্তরেরও প্রায় আপনার 98% লোক বেতন পেয়েছেন শিক্ষক কর্মচারী। সেখানে আমাদের কারিগরি শিক্ষক কর্মচারী মাত্র বেতন পেয়েছেন 20 থেকে 25% লোক। এই জটলা কোনোভাবেই সারানো যাচ্ছে না। এখানে কতিপয় কর্মকর্তা, আপনার সংযুক্ত কর্মকর্তা এবং সহকারী পরিচালক, তাদের দ্বারাই সেই ডিজি অফিস নিয়ন্ত্রিত। আমরা জেনে আশ্চর্য হয়ে যাবেন, সেখানে এডি কর্তৃক ডিজি চলে, সেখানে এডি কর্তৃক ডাইরেক্টর চলে। ডাইরেক্টর যদি এডির কথার বাইরে যায় তাহলে ডাইরেক্টর এখান থেকে আউট হয়ে যায়। তাদের এখানে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে আজকে এই কারিগরি শিক্ষকরা মানে বেতন পাচ্ছে না, তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা সমস্ত কিছু থেকে অবহেলিত। কারণ এডি হয়েছে এখানে মনে হয় যে প্রাইম মিনিস্টার, তার ক্ষমতা, তার দম্ভের কারণে এই ভুল সেই ভুল অনেক ভুল ধরে শিক্ষকদের বেতন দিচ্ছে না। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমাদের 2003 সালে শিক্ষকদের একটা প্যাটার্ন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে। তখন তো কারিগরি মন্ত্রণালয় আলাদা ছিল না। সেখানে বেসরকারি শিক্ষকদের, আপনার নন টেক শিক্ষকদের জন্য 6টি পোস্ট উল্লেখ করেছেন। সেখানে আপনার বায়োলজি বাদে 5টা পোস্ট আছে, বায়োলজি সহ আপনার 6টা পোস্ট। এখানে পোস্ট উল্লেখ করেছে 1, 2, 6, নিচে যে একটা স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছে যে এখানে জীববিজ্ঞানের বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এখানে জীববিজ্ঞানে 2টা ভাগ আছে, একটা প্রাণীবিদ্যা, একটা উদ্ভিদবিদ্যা, আপনারা সবাই জানেন। তারা কি করছে, এই এখন যারা জীববিজ্ঞানের শিক্ষক নিয়েছেন তারা লিখে দিয়েছে যে পদের প্রাপ্যতা নাই। তাদেরকে আমি কিছুদিন আগে ডাইরেক্টর মহোদয়কে বুঝালাম যে স্যার এখানে তো জিনিসটা এই জিনিস, এখানে জীববিজ্ঞানের 2টা সাবজেক্ট, একটা প্রাণীবিদ্যা, একটা উদ্ভিদবিদ্যা।
এখানে দুইটা সাবজেক্টে দুইজন শিক্ষক নিয়োগ দিতে হবে না, কিন্তু একজন শিক্ষক নিযুক্ত হবে। কিন্তু তারা বলছে কি ভুল ব্যাখ্যা দিচ্ছে এখানে, যে না এই সাবজেক্টে শিক্ষক নেওয়া যাবে না। তো এখানে সরকার বললো যে 6টা পোস্ট আছে, ক্রেডিটও আছে 12 ক্রেডিট প্রতিটা সাবজেক্টে। এখানে 12 ক্রেডিট আছে, জীববিজ্ঞানেরও অনার্স মাস্টার্স শিক্ষক চাইলো, কিন্তু এখানে বললো কি জীববিজ্ঞানের বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। তারা ভুল ব্যাখ্যা দিয়ে যারা এই শিক্ষক নিয়োগ পেয়েছেন, যারা চাকরি পেয়েছেন, তাদেরকে হয়রানি করে আসছে আজকে 3 বছর যাবত। কিছুদিন আগে আপনারা আবুল বাশার স্যারও আমাদের সাথে ছিলেন। আমাদের 2-3 জন অধ্যক্ষ মহোদয়কে ডিজির কর্মচারীরা এই এডি নির্দেশে মারধর করে, সেখানে মামলাও হয়। তো পরবর্তীতে আমরা এটা আন্দোলনে যাই, আন্দোলনে যে এখানে আপনার প্রেস ক্লাবে মানববন্ধন করি। পরবর্তীতে আপনার সাগরণী রিপোর্টার আমরা সংবাদ সম্মেলন করি। পরবর্তীতে ডিজি অফিসে আমাদের একটা বসার ব্যবস্থা করা হয়। আমরা আপনার মার্চ এই ফেব্রুয়ারির 23 তারিখে আমরা বসি, সেখানে আবুল বাশার স্যার ছিলেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে 1 সপ্তাহের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো 11 দফা দাবি দাওয়া মেনে নিয়ে আমাদেরকে জানানো হবে। অদ্যাবধি আমাদেরকে জানানো হয় নাই। গত সপ্তাহে আমরা ডিজি মহোদয়ের সাথে বসলাম, ওনাকে প্রশ্ন করলাম যে আমরা যে এই দাবি দাওয়াগুলো করেছিলাম এটা তো কোনো সুষ্ঠু জবাব আমরা পাইনি, আমি তো জানি না। উনি শুনেই নাই, উনি ঘুম থেকে উঠছে। ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি শোনেন নাই, আপনার নেতৃত্বে তো আপনি ডাইরেক্টরদের অনুমতি দিচ্ছেন, তারা আপনার পক্ষই তারা আমাদের সাথে বসছেন, এবং তারা আমাদেরকে এই কথা বলছে ডাইরেক্টর অ্যাডমিন যে ডিজি স্যার বসে আছেন, স্যার আবুল বাশার স্যার ছিলেন এখানে, যে ডিজি স্যার বসে আছেন, আমরা এখান থেকে এই সামারিটা করে নিয়ে ওনাকে সাথে আলাপ করবো, করার পর আপনাদেরকে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো কি হবে না হবে, তাই না? কিন্তু অদ্যাবধি এর কোনো পদক্ষেপ উনি নেন নাই। আর শিক্ষকদেরকে যে মারলো এটা বিচারও আমরা পাই নাই। আর কারিগরি শিক্ষাটার উন্নয়ন কিভাবে ঘটবে, যেখানে উন্নয়ন যারা করবে, যে জায়গা থেকে করবে, তারাই সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে, সরকারও যে এগুলো জানে না কারিগরি যে কত পিছিয়ে আছে। জেনারেল শিক্ষা থেকে কারিগরি শিক্ষাটা পিছিয়ে আছে মিনিমাম 100 বছরের। আগামী 100 বছর লাগবে জেনারেল শিক্ষা যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষাকে নিতে। এখনো দেশের মানুষ জানে না যে কারিগরি শিক্ষা গ্রহণ করলে কি হবে। অথচ এই হাতে কলমে শিক্ষাটা গ্রহণ করলে বেকার থাকবে না, এটা যে প্রচারের কত অভাব। আপনি দেখা যাবে যে আমাদের এই কৃষি ডিপ্লোমা থেকে পাশ করে বার হইলে আপনার একটা ছাত্র কিন্তু বেকার থাকে না। তারা কেউ উপসহকারী কৃষি কর্মকর্তা হয়, কেউ বিভিন্ন সিডস কোম্পানিতে কর্মকর্তা হিসেবে জয়েন করে, কেউ সহকারী পরিচালক হিসেবে জয়েন করে বিভিন্ন প্রতিষ্ঠানে, কেউ বিভিন্ন মৎস্য খামার গুলাতে জয়েন করে, কেউ ডেয়ারি ফার্মে জয়েন করে, কেউ উদ্যোক্তা হয়, কেউ হাই স্কুলের সহকারী শিক্ষক হয়। কিন্তু এই হাজার হাজার ডিপ্লোমাদের এই ছাত্রদেরকে আমরা শিক্ষা দেই এবং তারা শিক্ষা নিয়ে আজকে খুব ভালো পজিশনে আছে। কিন্তু সরকারেরও প্রচারের অভাব, যে কারিগরি শিক্ষাটাকে যে আমাদের যে মিনিস্ট্রি আছে তারা এই কারিগরি শিক্ষাটাকে যে প্রচার করবে, প্রচারই প্রসার। কারণ এই যে শিক্ষাটা পিছিয়ে আছে সেটার মাধ্যমে যে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, এটা যদি নিয়মিত সরকারিভাবে এবং আমাদের মিনিস্ট্রি থেকে, আমাদের অধিদপ্তর থেকে, আমাদের বোর্ড থেকে প্রচারের ব্যবস্থা করা হতো, তাহলে মানুষ কারিগরি শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হইতো, দেশ ও জাতির উন্নয়ন গড়ে তুলতে পারত। আজকে বেকারত্ব থাকতো না দেশে। আপনার কাছে আবারও আসবো, আমি এখন আজকের অতিথি ডক্টর মোহাম্মদ এমদাদুল ইসলাম, আপনার কাছে আসছি যে শিক্ষকরা যে 25% উৎসব ভাতা পাচ্ছেন, তারপরে বাড়ি ভাড়া 1000 টাকা, এরপরে বদলির জন্য একটা কথা ছিল, সেটা হচ্ছে না, এবং আপনি একজন উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক, পিএইচডি ডিগ্রিধারী, এবং এই উচ্চশিক্ষার জন্য কোনো প্রকার ভাতা বা কোনো সম্মানই নেই বা কোনো উচ্চতার স্কিল নেই। এই ব্যাপারে আপনার কি বক্তব্য স্যার? এমদাদুল ইসলাম স্যার, আপনার কাছে আসছি। ধন্যবাদ আবুল বাশার স্যার। আজকের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছেন। এছাড়া উপস্থিত আছেন প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম খান স্যার, আছেন সাখাওয়াত হোসেন ভুইয়া স্যার,
সবাই এবং যারা শুনছেন আমার এই কথাগুলি, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। প্রথম যে কথাটা স্যার আমাকে বলছেন বোনাস, এই 17 বছর যাবৎ আমরা এই 25% বোনাস পেয়ে আসছি। আবার একই প্রতিষ্ঠানে কর্মচারীদেরকে দেওয়া হচ্ছে 50%। এইটা আসলে কোনো নিয়মের মধ্যে পড়ার কথা না। কারণ একই প্রতিষ্ঠানে শিক্ষকরা 25%, কর্মচারীদেরকে 50%, এইটা তো মানার বিষয় না, মানা যাওয়ার কথা না, কিন্তু আমাদেরকে মানতে হচ্ছে, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় আমাদের উপর এটা চাপিয়ে দিয়েছে। প্রকৃত অর্থে বোনাস সবাইকেই 100% দেওয়ার উচিত। এবং আমাদের দেশের বর্তমান যে আর্থিক অবস্থা, যে বড় বড় মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে, টাকার কোনো সমস্যা আমাদের দেশে আছে বলে আমার মনে হচ্ছে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কানে আমাদের এই বিষয়টা সঠিকভাবে পৌঁছানো হচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর কানে যদি কথাটা পৌঁছায়, তাহলে আমরা শতভাগ বোনাস পেয়ে যাব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। বাড়ি ভাড়ার বিষয়টা যেটা বললেন স্যার, আমাদের পূর্ববর্তী যে মন্ত্রী মহোদয় ছিলেন, 100 টাকা থেকে যখন 500 করেছিলেন, উনি বলেছিলেন যে 5 গুণ বাড়িয়ে দিয়েছি বাড়ি ভাড়া। মানে কোথাও নজির নাই একসাথে 5 গুণ বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া, সেটা এখন 10 গুণ হয়ে গেল। আসলে গুণটা কত থেকে হইলো সেটাই দেখার বিষয়। এই 5 গুণ 10 গুণ তো আসলে এই 1000 টাকা দিয়া কোনো একটা রুম কোথাও পাওয়া যাবে এরকম নজির আছে কিনা, এটা আমি সন্দিহান। কাজেই এই বিষয়গুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে এগুলি পৌঁছানো উচিত, এবং যারা প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে যায় পৌঁছতে পারছেন, তারা এই বিষয়গুলি আমার মনে হয় সঠিকভাবে তুলে ধরছেন না। কারণ যারা পৌঁছাতে পারছেন তারা আবার সরকারি বিভিন্ন পদে তারা আসীন আছেন বিধায় সরকার বিরোধী কোনো কথা যদি চলে আসে। স্যার, আপনি একটা কথা বললেন যে বড় বড় প্রকল্প হচ্ছে। গত বেশ কয়েকদিন আগে, এই অল্প কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন শিক্ষা নিয়ে একটা বড় ধরনের মেগা প্রকল্প হতে যাচ্ছে। এইটা সম্পর্কে আপনি কি কি বলবেন, যে কি ধরনের প্রকল্প হচ্ছে বা হবে বা কি হতে পারে, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? স্যার, এই বিষয়ে শিক্ষামন্ত্রী মহোদয় যে কি প্রকল্প নিবেন, আসলে এটা তো উনি এখন প্রকাশ করেন নাই। তো প্রকাশ না করা পর্যন্ত তো আমরা আসলে অনুমান ভিত্তিক এটা বলতে পারছি না। আর শিক্ষার মানের বিষয়টা এবং উচ্চতর ডিগ্রি বিষয়টা যে আলোচনার জন্য আমাকে বলছেন, সেটা হলো আমাদের এখানে কারিগরি শিক্ষক সমিতির মাননীয় মহাসচিব রয়েছেন, ওনাদের যে এমপিও নীতিমালা, আমাদের শিক্ষার মান বিষয়ে এমপিও নীতিমালাতে একেবারে বৈষম্যর অভাব নেই। এমপিও নীতিমালা 2020 সালে বা 21 সালে একই সাথে মিটিংয়ে পাশ হলেও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এমপিও নীতিমালা হয়েছিল 2020 সালে, এবং স্কুল কলেজের এমপিও নীতিমালা প্রণীত হয়েছিল 2021 সালে। ওখানে ব্যাপক বৈষম্য রয়েছে। কলেজগুলিতে দেখা গেছে যে 8 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা হলে ইন্টারমিডিয়েট কলেজে সিনিয়র লেকচারার, আবার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক। এখানে একটা বৈষম্য। আবার 16 বছর সন্তোষজনক চাকরি অভিজ্ঞতার পর কলেজ পর্যায়ে সহকারী অধ্যাপক, অর্থাৎ 6ষ্ঠ গ্রেডে উন্নীত হবে। কারিগরির ক্ষেত্রে এবং মাদ্রাসার ক্ষেত্রে 7ম গ্রেডে উন্নীত হবে। এখানে একটা বিশাল বৈষম্য। আমি মনে করি এই বৈষম্যগুলি থাকলে শিক্ষার মান উন্নয়নে একটা বড় ধরনের অন্তরায়। আবার মাদ্রাসার ক্ষেত্রে এমফিল, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে এমফিল থাকলে 2 বছরের অভিজ্ঞতা শিথিল করা হয়েছে, আর পিএইচডি থাকলে 4 বছরের অভিজ্ঞতা শিথিল করা হয়েছে। কিন্তু কলেজে, সাধারণ কলেজে বা কারিগরির ক্ষেত্রে এই বিষয়টি অনুপস্থিত। আবার দেখা গেছে যে মাদ্রাসার ক্ষেত্রে সহকারী অধ্যাপকের 3 বছর অভিজ্ঞতা থাকলেই প্রিন্সিপাল হতে পারবে,
কিন্তু কলেজ বা কারিগরির ক্ষেত্রে এই বিষয়টা অনুপস্থিত রয়েছে। কাজে আমি মনে করি এখানে বেসরকারি শিক্ষাকে অত্যন্ত অবহেলার দৃষ্টিতে দেখা হচ্ছে বিধায় এরকম নীতিমালার মধ্যেই নানা রকম পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। আর সরকারি বেসরকারির মধ্যে প্রায় 97% হলো আমরা বেসরকারি পর্যায়ে শিক্ষাদান করে থাকি। 97% শিক্ষার্থী মানে 97% দেশের জনগণ। এই 97% দেশের জনগণ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যেখানে সরকারি কলেজের বা স্কুলের শিক্ষার্থীরা অতি অল্প বেতনে পড়াশোনা করছে, সেক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রায় 97% শিক্ষার্থীরা অধিক টাকা দিয়ে পড়তে হচ্ছে। এখানে আমাদের দেশে একটা বড় ধরনের বৈষম্য হচ্ছে বলে আমি মনে করছি। আর আমাদের দাবি দাওয়াগুলি পূরণ হচ্ছে না। প্রাথমিকের দাবি দাওয়াগুলি খুব সহজে পূরণ হয়ে গেল কেন? আমি এই জায়গায় একটু মন্তব্য করব এই কারণে যে প্রাথমিকের যে শিক্ষকরা ছিলেন তারা সরকারের কোনো দায়িত্বশীল পদে আসীন ছিলেন না বিধায় ওনারা এককভাবে এক দাবিতে ওনারা আন্দোলন করতে পেরেছেন। আর আমাদের দাবিগুলি পূরণ না হওয়ার পিছনে আমাদের কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমাদের বেসরকারি শিক্ষকরা বিভিন্ন পদে আসীন রয়েছেন। ওনারা যখন বেসরকারি শিক্ষকরা কোনো দাবি আদায়ের জন্য আন্দোলনে নামেন তখন সেই সরকারি পদে আসীন বেসরকারি শিক্ষকরা তখন এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন আমি মনে করি। এই কারণে আমাদের এই দাবি দেওয়া সঠিকভাবে পূরণ হচ্ছে না বলে আমি মনে করছি। স্যার আর কোনো থ্যাংক প্রশ্ন ইউ। থাকলে আপনার কাছে আবারও আসবো। আপনার কাছে আরো বিভিন্ন প্রশ্ন নিয়ে পরবর্তী পর্যায়ে আসবো। জাহাঙ্গীর আলম খান স্যার, আপনার কাছে আসছি। আপনি জানেন যে আগামী বছর 23 সালে সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য এবং আধুনিক শিক্ষা প্রণয়ন করতে যাচ্ছেন, এবং এই জন্য যে পরিকল্পনা আছে আগামী বছর থেকে, এবং এই বছরই তার শুরু করেছেন পরীক্ষামূলক সেটা। শিক্ষকের মান উন্নয়ন না করে, শিক্ষকদের মর্যাদা না দিয়ে সেই আধুনিক শিক্ষা কি বাস্তবায়ন সম্ভব কিনা, আপনার কি মনে হয়? স্যার, শিক্ষকের মান উন্নয়ন যে কথাটি বললেন, শিক্ষকের মান উন্নয়ন তো হচ্ছে। কোথায় হচ্ছে? ওই যে মেগা প্রকল্পের কথা বললেন, মেগা প্রকল্প নেওয়া হচ্ছে, সেখানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেবে, কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ থাকবে, নামমাত্র 21 দিনের জন্য 27 দিনের জন্য ট্রেনিং করবে, শিক্ষা প্রতিষ্ঠান খালি রেখে এসএসটিটিতে নিয়ে যাবে, সেখানে বিশাল করে এই ব্যয় নির্বাহ করা হবে। তো শিক্ষা ক্ষেত্রে তো অনেক বরাদ্দ হচ্ছে। আর সেই মেগা প্রকল্প, সেই উন্নয়নটা ওখানে হবে শুধুমাত্র একটা প্রশিক্ষণের নাম দিয়ে। আমার সাখাওয়াত হোসেন স্যার যেটা বলছিলেন ওনাদের কারিগরির যে বিষয়টা, দেখুন, আমি যখন ব্যবস্থাপনা বিষয়ে, অফিস ব্যবস্থাপনার বিষয়ে এসএসটিটিআইতে একটা প্রশিক্ষণে গেলাম, সেখানে 2 দিনের কম্পিউটার প্রশিক্ষণ ছিল। 2 দিনের কম্পিউটার প্রশিক্ষণ কি কাজে আসবে? এবং প্রথম দিনেই যখন আমাদের প্রত্যেককে কম্পিউটারে বসিয়ে দেওয়া হলো, আমি নিজে থেকে যখন নির্দেশ অনুযায়ী কাজটা করলাম, তখন দেখা গেল দ্বিতীয় দিন আমাকে আর ওখানে কাজ করতে না দিয়ে বলে যে, জাহাঙ্গীর সাহেব আপনি একটু প্লিজ সবাইকে দেখুন। তাহলে বুঝে নিতে হবে যে সেখানে কি শেখা হচ্ছে। সেখানে অর্থই ব্যয় হচ্ছে, সময় গণনা করা হচ্ছে, সময়টা পাস করা হচ্ছে, আর সরকারের কোটি কোটি টাকা এইভাবে ব্যয়িত হচ্ছে। তাহলে আপনার ওই যে শিক্ষার উন্নয়ন, নতুন করে 23 সাল থেকে নতুন কিছু শুরু করা, এইভাবেই শুরু করবে, শিক্ষকদের প্রশিক্ষণ ওভাবেই দিবে, আসলে কাজের কাজ কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি। আপনার কাছে আশা আপনার কাছে আর একটা জিনিস ভুলে যাবো, এই জন্য বলছি। এই যে ইউনিক আইডির কাজ তো আপনার ওখানে আছে এইচএসসি ক্লাসের জন্য, এইটা সম্পর্কে আপনার কি মতামত? ইউনিক আইডি
ইউনিক আইডি এখানে সার্ভারে পোস্টিং দিতে বা এন্ট্রি করতে, বা আপনি কি প্র্যাকটিক্যালি কি সমস্যা মনে হয় আপনার? প্র্যাকটিক্যালি সমস্যা বলতে, আমি নিজে যেহেতু কাজটা নিজে হাতে করি, সে কারণে আমার সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। ইউনিক আইডি দীর্ঘ অনেক দিন থেকে এই কাজটা চলমান, সমগ্র বাংলাদেশ একসাথে চলছিল, বারবার তাগদাও দেওয়া হচ্ছে, সময় বর্ধিত করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা সারাদিন বসে একটা ইউনিক আইডির ফর্মের কাজ করতে পারি নাই, এটাকে সাবমিট করতে পারি নাই। অনেকেই পোস্ট করতো, আমার অনেক শিক্ষক বৃন্দ তারা পোস্ট করতো রাত 2টা পর্যন্ত বসে আছি, এখন পর্যন্ত 2টা কাজ করতে পারি না, অর্থাৎ একটা করছে আর একটা এখনো পেন্ডিং, চাকা ঘুরতেছে আর কি সেখানে। আর এর পরবর্তীতে দেখা গেল খুব সহজ করলো বিভাগ ওয়ারি। সর্বপ্রথম চট্টগ্রাম বিভাগে বললো যে সব বিভাগগুলো বন্ধ, ওদিকে সার্ভারটা বন্ধ রাখলো, আর চট্টগ্রাম বিভাগকে ওপেন রাখলো। চট্টগ্রাম বিভাগে এই নিয়ে তৃতীয়বার সিঙ্গেল করে দেওয়ার পরেও তৃতীয়বার সময় বর্ধিত করা হয়েছে, কিন্তু কাজটা অত্যন্ত কঠিন। আর সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, অনলাইন জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন তো 2007 সালে 5 সালেরও পাচ্ছি, কিন্তু বর্তমান অনলাইন সার্ভারটাকে ডেভেলপ করার প্রেক্ষিতে বর্তমানে ওই অনলাইন, আগের অনলাইন যদি করা থাকে সেটা সার্ভারে নেই, ওটা কিন্তু ওখানেই ব্যানিশ। তাহলে নতুন করে আবার শিক্ষার্থীরা, অভিভাবকরা আবার যদি শিক্ষার্থীর কার্ড করতে হয়, পিতা মাতারটা অনলাইন থাকতে হবে। এই যে ভোগান্তি, এই ভোগান্তির প্রেক্ষিতে ইউনিক আইডির কাজ কিন্তু এখনো মুখ থুবড়ে আছে, সেটা খুব একটা ভালো কাজ এখনো চলছে না। এখন আপনার যে এই যে জন্ম নিবন্ধনের কথা বললেন, এখানে তো নানা সমস্যা আছে, তা এইটা ইলেকশন কমিশনের হাতে কাজ, বা সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার যারা আছেন এদের হাতে। তাই এখানে আগে যে বললেন যে অনলাইনটা আগে অনলাইনে করা হলেও ওটা এখন বাতিল হয়ে গেছে, এরকম কতবার বাতিল হবে আর কতবার এটা করবে, এটা কোন ধরনের অব্যবস্থাপনা? এটা শিক্ষা মন্ত্রণালয় এটাকে সমাধান না করে কিভাবে এই ধরনের একটা আদেশ দেয়? আমার যতদূর আমার কাছে খবর আছে, অনেকটা প্রতিষ্ঠান জানি, কোন কোন প্রতিষ্ঠানের 5% আপনার এই ইউনিক আইডি তারা পাঠাতে পারেনি, করতে পারেনি, সম্পন্ন করতে। হ্যাঁ, এবং অনেকে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। তাহলে এই ধরনের তারা অর্ডার দিচ্ছে। আর একটা জিনিস আপনি লক্ষ্য করছেন মনে হয়, কোনো একটা অনুষ্ঠানের জন্য সরকারি যে চিঠি আছে সেটা দেখা যায় আগামীকাল অনুষ্ঠান আজকে আসছে, রাত্রে সেই চিঠিটা এই মেইলে আসছে। এরকম অনেক ঘটনা হচ্ছে। তাহলে দায়িত্বশীল যারা আছেন মন্ত্রণালয় থেকে আরম্ভ করে তার অধীনস্থ অন্যান্য যে অফিসগুলো আছেন, এরা যে দায়িত্বে অবহেলা করেন, এবং তাদের এই অবহেলাটা, তাদের এই ব্যর্থতা, অযোগ্যতা, এইটা যে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যে প্রধান থাকে ওনাদের উপরে এটা ফেলে দেয়, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? তাহলে আপনার এই বক্তব্যের মধ্যে দুটো জিনিস আমি ক্লিয়ার করি স্যার। আমি সেই জন্ম নিবন্ধন থেকে আবার একটু আসি। জন্ম নিবন্ধন সম্পর্কে আমি আমার লক্ষ্মীপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির একজন মেম্বার হিসেবে সেখানে ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এবং ডিসি মহোদয় প্রত্যেক ইউনিয়নকে নির্দেশিতভাবে তিনি বলেছেন যে প্রত্যেকে বিষয়টা সিরিয়াসলি দেখার জন্য, ওনার নলেজে সেটা দেওয়া হয়েছে সেভাবে। তারপরে কিন্তু একটা ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে যখন জন্ম নিবন্ধনের একটা আবেদন করা হচ্ছে, সেটা চলে যাচ্ছে উপজেলা, সংশ্লিষ্ট উপজেলায় সেটাকে যাচাই বাছাই করে আবার ইউনিয়ন পরিষদে পাঠায়। মিনিমাম আবেদন করার সাথে সাথে আপনি একটা মেসেজ পাবেন, 15 দিন অপেক্ষা করতে হবে। 15 দিনের মধ্যে 6 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকে সেটা পাচ্ছে না, তারপর রিজেক্ট করা হচ্ছে। তাহলে এই সমস্যাগুলো কিন্তু শেষ হচ্ছে না। এই বিষয়গুলো সরকারে যারা এই জন্ম নিবন্ধন এটার সাথে সম্পৃক্ত, যারা ইউনিক আইডির কথা বলছেন, সেই শিক্ষা মন্ত্রণালয়, ব্যানবেজ সবাই মিলে কেন এই বিষয়গুলো ক্লিয়ার না করে নির্দেশ দেওয়া হচ্ছে এই সময়ের মধ্যে এসব করতে হবে? এইসবের মধ্যে কারোর সাথে কারো সমন্বয় নাই, এবং সেখানে আমলাতান্ত্রিক একটা জটিলতা চরমভাবে কাজ করে। অর্থাৎ আমলারাই সেটা ঠিক করে দেয়, নির্দিষ্ট সময় বেঁধে দেয়, এই সময়ের মধ্যে কাজ করতে হবে, কিন্তু
রিলেটেড যে দপ্তরগুলো, যে কাজগুলো কারোর সাথে কারো যোগাযোগ না থাকাতে, ওগুলাকে ডেভেলপ না করাতে, লিঙ্কেড না করার প্রেক্ষিতে এই ধরনের সমস্যা আমাদেরকে পোহাতে হয়। আর দ্বিতীয় যে কথাটি স্যার আপনি বলছিলেন যে আগামীকালকে একটা প্রোগ্রাম করতে হবে, আজকে আমরা মেইল পাচ্ছি, আজকে রাতে মেইলটা পাচ্ছি, আগামীকালকে আপনাকে এই দিবসটা উদযাপন করতে হবে, ঘটা করে উদযাপন করতে হবে, আলোকসজ্জা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতা শিক্ষার্থীদেরকে নিয়ে করতে হবে। কি চমৎকার বিষয়! আমি সর্বশ্রেষ্ঠ দিয়ে বলি, পয়লা বৈশাখ, এই রমজানে তার আগে 2 দিন আগে আপনার পয়লা বৈশাখ উদযাপন করতে হবে একেবারে ঘটা করে। আপনি একটা চিঠি দিয়ে দিলেন, মেইলে আমরা বার্তাটা পাচ্ছি, ওয়েবসাইটে আমরা বার্তাটা পাচ্ছি, কিন্তু একটা প্রস্তুতির ব্যাপার, বিভিন্ন দিবসে প্রতিযোগিতা, প্রস্তুতি যে ব্যাপার, সময় লাগবে, এসব নিয়ে শিক্ষার্থীদেরকে তৈরি করতে হবে, প্রতিষ্ঠান তৈরি হইতে হবে, এই সময়ের কোনো প্রয়োজন তারা মনে করে না। তারা মনে করে আমরা কোনোভাবে একটা চিঠি দিয়ে দায় সারা গোছের আমরা সেরে যেতে পারি। আমি এখানে চক্রান্তের একটা সুস্পষ্ট চক্রান্তের আমি গন্ধ খুঁজে পাচ্ছি। আর সেই বিষয়টা হলো ঠিক এরকম। আমি মনে করি আমার সরকারকে জনগণের কাছে একেবারে অপ্রিয় করার জন্য যারা আমলা শ্রেণী, যারা বসে আছেন, যারা এই সকল দপ্তরটা মেনটেন করেন, আদেশগুলা দিয়ে থাকেন, তারা সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য, তারা সরকারের বদনাম করার জন্য এই ধরনের একটি কুচক্রী মহল বিশালভাবে সরকারের ভিতরে কাজ করতেছে, যার প্রেক্ষিতে আগামীকালকে আপনার এই দিবস উদযাপন করতে হবে, এই প্রতিযোগিতা গুলো করে নিতে হবে, ফলাফল দিতে হবে, পুরস্কৃত করতে হবে। আগের দিন কেন চিঠিটা? এই জন্য আমি এই কথাটা বলছিলাম, সরকারের ভিতরেই গাপটি মেরে ওই ধরনের লোক বসে আছে। আর এখন সবচেয়ে সরকারের শত্রু পক্ষে যারা রয়েছে ওই আমলা শ্রেণীর মধ্যে, তারা কিন্তু জয় বাংলা বলে সবার থেকে, আমার আপনার থেকেও তারা সবচেয়ে বড় আওয়ামী লীগ, যার কারণে তারা জয় বাংলা বলেই ওই সকল বড় বড় চেয়ারগুলা দখল করে তারা ওইভাবে আছে, যার প্রেক্ষিতে আজকে এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এই ধরনের পরিবেশ হচ্ছে, সঠিকভাবে কোনো কাজেই করা যাচ্ছে না। থ্যাংক ইউ। আপনার কাছে আবারও শেষের দিকে আসবো শেষ কথা শোনার জন্য। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যার আপনার কাছে আসছি। আপনি জানতে পারেন বা জেনে থাকবেন বা আমরা প্রতিদিনই সংবাদ পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা অন্যান্য শিক্ষকরা তারা অপমানিত, অপদস্থ হচ্ছেন, তারা নানাভাবে এবং সব ধরনের মানে অপমান, অপদস্থ হওয়ার যা কিছু আছে সব ধরনেরই তারা শিকার হচ্ছে। প্রায় প্রতিদিন আমরা শুনছি। এমনকি কিছুদিন আগে এই যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে তাদের অফিসারদের দ্বারা এবং তাদের লোকজন দ্বারা অধ্যক্ষরা এবং অন্যান্য শিক্ষকরা সেখানে মানে এক ধরনের শারীরিকভাবে তারা লাঞ্ছিত হয়েছিলেন। এখানে সরকারিভাবে হচ্ছে, আবার দেখা যায় বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে পরিচালনা পরিষদ সহ নানা ধরনের সন্ত্রাসীদের দ্বারা শিক্ষকরা প্রতিদিন আহত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। এ ব্যাপারে আপনার কি মতামত? এই অবস্থা চলতে থাকলে কি অবস্থা হবে এবং এর প্রতিরোধের উপায় কি? ধন্যবাদ আবুল বাশার স্যারকে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে শিক্ষকদেরকে অপমান, অপদস্থ করে যখন পার পেয়ে যায়, এটার সুষ্ঠু বিচার যখন না হয়, তখন আরেকটা অন্যায় করার জন্য সুযোগ পেয়ে গেল। আজকে আমাদের কারিগরি শিক্ষকদের উপরে অধিদপ্তরে যে ন্যাক্কারজনক হামলাটা হয়েছিল, এটার যদি আজকে বিচার হইতো, এটা থেকে পরবর্তীতে যারা আসতো তারা শিক্ষা নিত। কিন্তু আমি বুঝতে পারছি না এখানে যারা যিনি ডিজি মহোদয় আছেন, উনি তো কারো না কারোর ছাত্র ছিলেন, কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে এসেছেন। আর তারা এখানে ড্রাইভার, পিয়ন, কর্মচারী দিয়ে এই শিক্ষকদেরকে যেভাবে ন্যাক্কারজনক ভাবে মারধর করলো, আজকে পুরো জাতি লজ্জিত। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, আজকে মেরুদণ্ডেরই মার দৌড় করছে, এটার বিচার নেই। সারা দেশের শিক্ষক সমাজ
প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না, কারণ এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটা বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেট এত শক্তিশালী, এই সিন্ডিকেটের কাছে পুরা অধিদপ্তর জিম্মি। আমরা জানি না কবে এই সিন্ডিকেটের কালো হাতের এই নিশানা থেকে শিক্ষকরা বাঁচবে। কারিগরি শিক্ষকরা ধ্বংস হয়ে গেছে তাদের এই রোশানলে পড়ে। আপনার আজকে এই করোনার মহামারীর 2 বছরে শিক্ষাতে যেই ধস নেমেছে, সেখানে প্রায় 2 বছর যাবৎ যেসব কলেজগুলা এমপিভুক্ত না, তারা আজকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পথে। তার মধ্যে যে প্রতিষ্ঠানগুলা এমপিও হয়েছে তারাও কবে বেতন পাবে, এটার সুষ্ঠু জবাব আমরা অধিদপ্তরের গত 2 দিন আগে ডিজি মহোদয়কে আমি প্রশ্ন করেছিলাম। আপনার এই অধিদপ্তর কেন 20% 25% লোকের বেতন দিতে পারলো, বাকি 75% লোকজনকে কেন বেতন দিতে পারলো না? উনি এটার জবাব দিতে পারলেন না। কিন্তু উনি এমন ভাব করলেন যে উনি কিছুই জানেন না। রোজা থেকেও যখন মানুষ মিথ্যা কথা বলে, তখন আমাদের এই সর্বোচ্চ পর্যায়ে থেকে মিথ্যা কথা বললে তখন আর কিছু করার থাকে না। কারণ শিক্ষকরা শুধু এসেছে লাঞ্ছিত হওয়ার জন্য। আপনি শিক্ষকের কাছে শিক্ষা নেবেন, শিক্ষক জাতিকে শিক্ষা দিয়ে জাতি গড়ার কারিগর শিক্ষক, তাদেরকে লাঞ্ছনা করছে। তাদের বিচার যদি সুষ্ঠু সুন্দরভাবে হতো, তাইলে একটা দেখে আর একটা শিক্ষা দিত। কারণ এখানে আপনি পার্শ্ববর্তী দেশের গুলার দিকে যদি আপনি তাকান, শিক্ষকদের মর্যাদা যে সর্ব উঁচুতে, আর আমাদের দেশে শিক্ষকের মর্যাদা কোথায় নামিয়ে দিয়েছে, এটা আপনারাই ভালো জানেন সবাই। আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, শিক্ষক যেন আগামীতে একটা শিক্ষক যেন লাঞ্ছিত না হয়। কমিটি কর্তৃক এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের কর্তৃক এবং অনেক সময় অভিভাবক কর্তৃকও শিক্ষকরা লাঞ্ছিত হয়। এই রোশানল থেকে শিক্ষকদেরকে বাঁচাতে হবে, আর তার জন্য সবচেয়ে বেশি দরকার শিক্ষকদের একতা। কারণ আজকে আমাকে হ্যাঁ, আপনাকে সময় দেব। অন্যরা দেখে দেখে খুব মানে কোনো পাত্তাই দিল না, কিন্তু তাতে করে কি আজকে আমাকে করছে, কালকে আরেকজনকে লাঞ্ছিত করবে, পরশু আরেকজনকে করবে। এই অবস্থাতে যেন আর শিক্ষকরা না পড়তে হয়। হ্যাঁ, শিক্ষকরা সবাই এক থাকতে হবে। শাকাত হোসেন স্যার, আপনাকে আর একটা বিষয়, আপনি যখন লাঞ্ছিত করার কথা বললেন, ইদানিং আর একটা জিনিস শোনা যাচ্ছে বা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে শিক্ষকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার যে অভিযোগ আনা হচ্ছে। ইতিমধ্যে 2টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে নানাভাবে অথবা শোনা যাচ্ছে ষড়যন্ত্রমূলক এদেরকে ফাঁসানো হচ্ছে। এবং এটা কি, এটা কোন ধরনের সংস্কৃতি বা এটা কি হচ্ছে, এ ব্যাপারে আপনার কি মনে হয়? এটা হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষককে, যে ধর্মীয় যে নীতিবোধের কথা বলছেন, যে একজন শিক্ষক এই হিন্দু আছে, তাদেরকে দেখা যাবে যে মুসলমানের কোন ইয়ান এসে ধরাই দিল। এটা পরিকল্পিতভাবে জিনিসগুলা করছে। এটা একটা জঘন্য কাজ। অনেক সময় দেখা যায় এখানে মুসলমান আছে, সে একটা হিন্দু টিচারকে কিছু বলে নাই, এখানে তাকে ফাঁসাই দিল যে সে হিন্দুদেরকে এটা নিয়ে সেটা সংখ্যালঘু হিসাবে তাকে নির্যাতন করছে। তো এটা আসলে একটা নোংরামি। এটা শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো থাকা উচিত না। এটা এতে করে আমাদের শিক্ষার ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, পুরো জাতির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা আশা করব আমরা শিক্ষিত জাতিকে তৈরি করি এবং আমরা এই নোংরামি খেলায় কেউ খেলবো না। আচ্ছা, আমি স্যার আপনার কাছে সময় পেলে আবারও শেষের দিকে আসার চেষ্টা করব। আমি ডক্টর মোহাম্মদ এমদাদুল ইসলাম। স্যার, আপনি আমাকে শুনছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনার কাছে কথা হলো, আপনার যে মতামতটা, যে আপনি একজন ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষক, এটা আমাদের শিক্ষা ক্ষেত্রে এটা একটা খুবই পজিটিভ দিক, এবং আমাদের শিক্ষকদের মধ্যে এদের সংখ্যা খুবই কম এরকম। এখন এখানে লক্ষ্য করা যাচ্ছে যে আমলারা যদি ডক্টরেট করেন, তাহলে তারা কিন্তু
তাদের চাকরির উন্নতি সহ বিভিন্ন ভাতা টাতা তারা পান। এটা কিন্তু আমাদের শিক্ষকরা সেটা পান না। দ্বিতীয়ত আর একটা কথা একটু আগে হলো, আমরা আলোচনা করলাম যে শিক্ষকদেরকে নানাভাবে ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে বর্তমানে। সেটা নানাভাবে সাম্প্রদায়িক যে একটা উস্কানি এটা হচ্ছে। এইসব বিষয়ে আপনার কি মতামত স্যার? ধন্যবাদ আবুল বাশার স্যার। সকলের ধারণা যে শিক্ষকরা হলো সবচেয়ে নিরীহ প্রজাতি, এদেরকে খুব সহজেই এদের উপর যে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়। আর শিক্ষকদের এই যে বিভিন্ন জায়গায় ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদ এই সমস্ত বিষয় চাপিয়ে দেওয়া, এটা হলো স্যার ব্যক্তিগত কোনো আক্রোশ থেকেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। যে তাকে প্রতিষ্ঠানে তার জনপ্রিয়তা বেশি, তাকে কমানো বা খর্ব করা, এটা কোনোভাবে কোনো না কোনোভাবে এটাকে তাকে হেয় করা, এই বিষয়টা অত্যন্ত ঘৃণিত এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এটা কোনোভাবেই হতে দেওয়া উচিত নয়। এবং যারা করছে, যারা এই শিক্ষকদেরকে এরকম ষড়যন্ত্রের শিকার করছে, তারা অত্যন্ত গর্হিত কাজ করছে বলে আমি মনে করছি। এইটাকে শিক্ষক সমাজ মিলে প্রতিহত করা উচিত। আর আরেকটা কথা বলছিলেন স্যার যে উচ্চতর ডিগ্রির আমরা আমাদের এই সংগঠনটা তৈরি হয়েছে 2009 সালে। 9 সালের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় সব জায়গাতেই কথাবার্তা বলেছি। শিক্ষানীতি প্রণয়ন হওয়ার সময় ওনাদের সাথে কথা বলেছি। ওনারা কিন্তু আমাদের বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা দিয়েছেন যে উচ্চতর ডিগ্রি থাকলে কিভাবে পরিবর্তন হবে, কিভাবে পদোন্নতি হবে। শিক্ষা মন্ত্রণালয় সংশোধিত সেই সময়কার সংসদীয় কমিটি ওনারাও একটা সুন্দর একটা প্রস্তাবনা দিয়েছিলেন। সেই সময়কার প্রধানমন্ত্রী মাননীয় উপদেষ্টা ডক্টর আলাউদ্দিন স্যার, উনিও একটা সুন্দর একটা প্রস্তাবনা দিয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয়ে আসার পর কেন যেন এটা আর আলুর মুখ দেখে না। এটা আমরা আগে থেকে লক্ষ্য করেছি। ইদানিং সর্বশেষ যে এমপিও নীতিমালা হলো, এটা মাদ্রাসা, একটু আগে আমি বলেছিলাম যে মাদ্রাসায় প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে একটু সুযোগ সুবিধার কথা বলা হলেও স্কুল কলেজে 100 নম্বর একটা সূচক করা হয়েছে। ওইখানে উচ্চতর ডিগ্রির জন্য 5 নম্বর এবং উচ্চতর গবেষণা মৌলিক গবেষণা এর জন্য 15 নম্বরের একটা নম্বর ধার্য করা হয়েছে। কিন্তু সেটাও কোনোদিন আলোর মুখ দেখবে কিনা বোঝা যাচ্ছে না। কারণ এই 2021 সালের প্রথম দিকে, এটা সম্ভবত ফেব্রুয়ারির 28 তারিখে এই এমপিও নীতিমালা জারি হওয়ার হলেও আজ পর্যন্ত 2022 সালের এপ্রিল মাস পাস হয়ে গেল, এখন পর্যন্ত সেই 100 নম্বরের সূচকে যে উচ্চতর ডিগ্রির জন্য সুযোগ সুবিধা, ওইটা এখনো আলোর মুখ দেখে নাই। এবং এটা আশা করতেছি ওই আগের নীতিমালায় 2012 এমপিও নীতিমালায় যে ছিল সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি, আমার মনে হয় ওইটা যেভাবে বিলীন হয়ে গেছে, এই উচ্চতর ডিগ্রির জন্য এই বিষয়টা একইভাবে বিলীন হয়ে যেতে পারে, এটা বলে আমি আশঙ্কা করছি। আর আমলারা পাচ্ছেন, ওনারাই তো নীতি নির্ধারক, ওনারা যত রকমের সুযোগ সুবিধার প্রয়োজন সবগুলি তো ওনারা নিচ্ছেন। কিন্তু ওনারা ওই কথা ভুলে যান যে শিক্ষকরাও শিক্ষিত, তাদের কাছ থেকে ওনারা শিক্ষা নিয়েই আমলা হয়েছেন, ওই কথাটুকু ওনারা ভুলে যান। যে কারণে শিক্ষকদের কিন্তু আপনার কাছে স্যার একটা জিনিস আমি মনে করি, আমরা সবসময় আমলাদেরই বলি দোষ। আসলে মন্ত্রণালয়ে আমরা কথা বললে আমরা লক্ষ্য করি যে আমলারা অনেকেই পজিটিভ থাকে, কিন্তু বিরোধিতাটা আসে কিন্তু অন্য জায়গার থেকে, এটা আমরা হয়তো অনেকেই বুঝি না। সেটা হলো আমাদের, আপনি জানেন, বিসিএস শিক্ষা, এরা তো বিভিন্ন জায়গায় অফিসার পদে তারা আছেন, কর্মরত আছেন, বা বিশেষ অধিদপ্তর সহ সব অধিদপ্তরে কিন্তু তারা আছেন, বোর্ডে আছেন তারা, এবং এরা এই নীতি নির্ধারিত কিন্তু ওনারা থাকেন। আমি যতদূর জানি বিসিএস শিক্ষা যারা আছেন তারা কখনোই চান না যে বেসরকারি শিক্ষকরা কোন রকম কোনো সুযোগ সুবিধা পাক, এটা তারা কোনো মতেই চান না। এবং এটা তাদের একটা সংকল্প, অর্থাৎ ওনারা যে নানাভাবে
বঞ্চিত হচ্ছেন, এইটার দিকে ওনাদের লক্ষ্য নাই। ওনাদের লক্ষ্য এই বেসরকারি শিক্ষকরা যাতে কোনো প্রকার সুযোগ সুবিধা না পান। এই বিষয়টা কি আপনি জানেন কিনা? জি স্যার, এটা আমি জানি। শুধু এই নয়, রাষ্ট্রপতির কোটায় বিসিএস এর 10% পূরণ করা হতো উচ্চতর ডিগ্রিধারী শিক্ষকদের মধ্য থেকে। সেখানে সরকারি বেসরকারি সবাই সুযোগ পেত, কিন্তু বেসরকারিরা তুলনামূলকভাবে একটু বেশি সুযোগ পেত। এই বেসরকারি শিক্ষকরা আবার সরকারি কলেজের উচ্চ পদে চলে যাবেন, এটা ওনারা কোনোভাবে মেনে নিতে পারেন নাই। যেই কারণে ওনারা মামলা করে এটাকে বন্ধ করে রেখেছেন। সর্বশেষ 2011 সালে একটা বিজ্ঞপ্তি হয়েছিল এই বিসিএস এর 10% কোটার জন্য। এরপরে আর এই পর্যন্ত আর কোনো বিজ্ঞপ্তি হয় নাই। শুধু এই নয়, এই শিক্ষকরা এই যে এখন যেটা বললাম একটু আগে, যে আলুর মুখ দেখবে কিনা উচ্চতর ডিগ্রির জন্য যে সামান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এমপিও নীতিমালায়, এখানে অনেক ক্ষেত্রে দায়ী। এখানে একটা কথা আছে, ওনাদের একটা স্লোগান আছে, নো বিসিএস নো ক্যাডার। অর্থাৎ বিসিএস না হলে তিনি ক্যাডার হতে পারবেন না। অর্থাৎ একজন উচ্চ শিক্ষিত লোক যদি যত যোগ্যতার হোক না কেন, উনি কখনোই ক্যাডার হতে পারবেন না। আপনি দেখেন আমাদের দেশে অনেক বেসরকারি শিক্ষকরা আছে, তারা বুদ্ধিজীবী হিসাবে তাদের নাম আছে, তারা অনেক উঁচু মানের শিক্ষক বা শিক্ষাবিদ। এদেরকেও তারা নো ক্যাডার, তারা বিসিএস যারা এনারাই মনে করে যে আমরাই অনেক কিছু, আমরাই সব। তাই এটাও কিনা আমাদের এই যে বেসরকারি শিক্ষকদের উন্নয়নের একটা বাধা, এবং এই শিক্ষার যে একটা বাধা। দেখেন ওনারা এনজিডিবিতে আছেন, তারা কিন্তু সব জায়গায় আছেন, কিন্তু এই যত শিক্ষাক্রম হচ্ছে বা বই পুস্তক হচ্ছে ওনারাই করছেন, কিন্তু এগুলা কোনো মানসম্মত হচ্ছেন না। তাহলে এই যারা বিসিএস শিক্ষক এবং বিসিএস শিক্ষা যারা আছেন, ওনাদের অনেকে লেখাপড়ার মানও ওইরকম ভালো না, আমরা অনেকটা জানি, এবং তাদের ওরকম তাদের প্র্যাকটিস নেই পড়াশোনায়। তারা শুধু নিজেদেরকে শিক্ষক মনে করেন না, তারা মনে করে ওনারা অফিসার, এবং তারা যে শিক্ষা নিয়ে শিক্ষকতায় ঢোকে ওই শিক্ষাটা তারা হারিয়ে ফেলে। এবং এটা আমরা লক্ষ্য করি বিভিন্ন কারিকুলাম এবং বই পুস্তকের যে মান দেখলেই বোঝা যায় তাদের লেখার মান যে কত নিম্নমানের লেখা এবং ভুলে ভরা। এরকম অনেক সময় আমরা দেখেছি যে হাজার হাজার ভুল আছে বই পুস্তকে, এবং তারা এই মানে তাদের লেখার মান আধুনিক বিশ্বের তো নাই, একেবারে সবচেয়ে নিম্নমানের লেখা তারা লেখে, এবং এই লেখা নিয়ে এই যোগ্যতা নিয়ে তারা অন্যদেরকে, দেশের 97% শিক্ষকদেরকে তারা আন্ডার এস্টিমেট করে বা অবহেলা করে, এবং এদেরকে কোন রকম তাদের প্রতিভার যে বিকাশে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়? স্যার, আমি একটু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি। আমি যখন পিএইচডি তে ভর্তি হই, আমার সাথে 4 জন আমরা ভর্তি হয়েছিলাম। আমি শুধু বেসরকারি কলেজের, বাকি 3 জন সরকারি কলেজের। আমি শুধুমাত্র পিএইচডি ডিগ্রি নিয়েছি, অন্য কেউ তারা কিন্তু নিতে পারে না এখনো। সেটা 10 বছর আগের কথা। তাহলে ওনারা নিজেদেরকে বেশি পণ্ডিত মনে করলেও প্রকৃত অর্থে পণ্ডিত কিনা সেটা একটা ভাবার বিষয়। দ্বিতীয় কথা হলো, ওনারা এনসিটিভি বসে যে কারিকুলাম নির্ধারণ করছেন, ওনারা কিন্তু কারিকুলাম বিশেষজ্ঞ নয়। ওনারা আসছেন শিক্ষা ক্যাডারের, ঢাকায় আসতে হবে, পদ কোথায় ফাঁকা আছে সেই জায়গায় আইসা ফাঁকা জায়গায় তারা স্থান দখল করে, তারপরে ওখানে ওই পদে বসার পরে তখন তারা এই কারিকুলাম প্রণয়ন করেন। প্রকৃত অর্থে কারিকুলাম প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কোনো শিক্ষক দিয়ে করানো উচিত বলে আমি মনে করছি। এবং বই লেখার ক্ষেত্রে, বইয়ের অনুমোদনের ক্ষেত্রে সরকারি কলেজের শিক্ষক যেহেতু এটার নীতি নির্ধারক, সেই ক্ষেত্রে বেসরকারি কলেজের শিক্ষকরা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনেক ক্ষেত্রে ওনারা বই লেখার পরে সেটার অনুমোদন পাইতে অনেক দেরি হয়, যেখানে সরকারি কলেজের শিক্ষকরা পাইতে খুব তাড়াতাড়ি অনুমোদন পেয়ে যায়। এই সমস্ত বিষয়গুলিও আমাদের ভাবার বিষয়। আর 97% শিক্ষার্থীকে আমরা বাদ দিয়ে শুধু 3% শিক্ষার্থী নিয়ে সরকার যেভাবে ওনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে যাচ্ছেন বা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন, এইটা মনে হয় দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য একটা বড় ধরনের অন্তরায়। আর এমপিও নীতিমালা এমন কোনো বিষয় নাই যেখানে কোনো মেধাবী স্টুডেন্ট শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে। একটা কথা মনে রাখতে হবে,
কাঁঠাল গাছে কখনো আম ধরবে না। আম পেতে হলে আম গাছই লাগাইতে হবে। মেধাবী জাতি করতে হলে মেধাবী শিক্ষকদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। জাহাঙ্গীর আলম খান স্যার, আপনার কাছে আসছি যে আমাদের কোনোটাই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা নানাভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষকদের বিভিন্ন বঞ্চনা নিয়ে, কিন্তু একটাও পূরণ হচ্ছে না। এজন্য আমরা এখন কি করতে পারি? এর জন্য একটি পথ স্যার, আমার শুরুতে আমি একটু বলার চেষ্টা করেছিলাম যে আমরা এখন বাংলাদেশে 60 ঊর্ধ্ব শিক্ষক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সব দিক মিলে যতগুলো সংগঠন সক্রিয় রয়েছে এই মুহূর্তে। এর আগে কয়েকবারে আমরা একাধিক অনুষ্ঠানে আমরা এই কথাগুলো বলেছিলাম। প্রত্যেকটি সংগঠনকে প্রথম কোথাও একটা ক্লোজ ডোরে বসতে হবে, বসে ঐক্যবদ্ধ একটি আন্দোলন, যেখানে কার নেতৃত্ব হচ্ছে, নেতৃত্ব যৌথভাবেই হবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মধ্যে যে হিংসাটা কাজ করে, যে আমি যদি এই সংগঠনের একজনের আহ্বায়ক করে তো তার নেতৃত্বে আমরা যাব, কিন্তু যদি সেখানে আবুল বাশার হাওলাদার হয়, সেখানে নজরুল ইসলাম রনি হয়, সেখানে যদি অন্য কেউ হয়, তাহলে কিন্তু বোধ হয় আমি একটু পিছনে পড়ে যাচ্ছি। এই মানসিকতা পরিহার করে প্রত্যেকটি সক্রিয় সংগঠন থেকে অন্তত পক্ষে 2 জন রেখে এই ধরনের একটি মোর্চা গঠন করতে হবে। মোর্চা গঠন করে যদি আমরা সক্রিয়ভাবে ও একই সময়ে মাঠে নামতে পারি প্রত্যেকেই, তাহলে কিন্তু দাবি আদায় করা সম্ভব। সেটা প্রয়োজনে লাগাতার কোনো কর্মসূচি হতে পারে, আলটিমেটাম সরকারকে দেয়া, সরকারি লিয়াজো করা এবং মাঠে থাকা, সেখানে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখা, তাহলে কিন্তু সেখানে সম্ভব। অন্যথায় কোনোভাবেই আজকে বিক্ষিপ্ত ভাবে যেভাবে হচ্ছে আমাদের প্রেস ক্লাবের সামনে 2 দিন 4 দিন 10 দিন, পরবর্তীতে আপনি যাবেন, আরেকজন যাবে, সাজু ভাই আসবে, কিংবা আরেকজন নেতা আসবেন, নেতা এসে শরবত খাওয়ায় আমাদেরকে অনশন ভাঙাবেন, এইসবে কোনো রেজাল্ট আসবে না। ওই যে আমার সাক্ষাৎ স্যার যেটা বললেন, মাউসিতে বসলেন শিক্ষক অপমানের বিষয়টা নিয়ে, ওনাদের 11 দফা দাবি মেনে নিবে, আজ পর্যন্ত সেটা আর কোনো আলোচনাই নেই। ডিজি মহোদয় বললেন তিনি জানেন না। এভাবেই না জানার ভিতরে তাদের থেকে যাবে, সরকারের কাজ পর্যন্ত পৌঁছবে না। সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে আসলেই সরকারের দৃষ্টি সেখানে আসবে। আর এ পর্যন্ত যেগুলো হয়েছে সেটা যে সরকারের নজরে যায় নাই, সেটাও কিন্তু ভাবা ঠিক হবে না বলে আমি মনে করি। অবশ্যই সরকারের ভেতরে সেটা গিয়েছে, কিন্তু সরকারকে সেটা বোঝানো হচ্ছে না ঠিকভাবে। আপনি যেটা বললেন যে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, এই ঐক্যবদ্ধ সবাই হওয়ার কোনো লক্ষণ নাই, এটা হওয়ার সম্ভাবনাও নেই। কারণ হলো সবাই ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। আপনি জানেন অতীতে যত আন্দোলন হয়েছে, কোনো না কোনো সংগঠন সে আন্দোলনে অংশ নেননি, কিন্তু তারপরে হ্যাঁ, কিন্তু আপনাদের একেবারে শতভাগ শিক্ষকদের বা শতভাগ সংগঠনের নেতাদের একত্র করতে পারবো, এটা সম্ভব হবে না হয়তো। তারপরেও কি আমরা থেমে থাকবো? না, তারপরে থেমে থাকবো না, কিন্তু থেমে না থেকে আমরা মাঠে আসতে হলে তো কিন্তু আমরা একক কোনো সংগঠন কত হাজার শিক্ষক নিয়ে সেখানে একত্রিত হবেন। আমি চিন্তা করি, হ্যাঁ, প্রেস ক্লাবের সামনে বাসার স্যারের নেতৃত্বে বাংলা শিক্ষক ইউনিয়ন সারা দেশ থেকে কিছু কিছু লোকজন আসলো, আমি গেলাম না, আমরা একটু দেখি না কি অবস্থা হয়। এভাবে সবাই দেখার মধ্যেই থাকবে, আর ওখান থেকে পুলিশ তাড়িয়ে দিয়ে সেখান থেকে উঠিয়ে দিবে এই শিক্ষক ইউনিয়নকে। এটাই তো হচ্ছে। হ্যাঁ, বিষয়টা হলো স্যার, আসলে সব শিক্ষক কোনোদিনই অংশ নিতে আসে না। কখনো অতীতে 1994 সালে আমরা একটা আন্দোলনে ছিলাম, সেখানে 1 লক্ষাধিক শিক্ষক ছিল। এটাই মনে হয় সর্বোচ্চ শিক্ষক মানে সংখ্যক শিক্ষক। এরপরে যত আন্দোলন হয়েছে সেখানে ওই রকম তেমন কোনো লক্ষ্য করতে আমরা পারিনি। হ্যাঁ, তাহলে এখানে যে আপনার
শিক্ষকদের যে সব আসবে তা নয়, আর সব আসলেই যে দাবি আদায় হবে এটাও না, তবে সুপরিকল্পিত ভাবে এবং সাংগঠনিক ভাবে যে একটা আন্দোলন, এবং সেই আন্দোলনটা হতে হবে কঠোর আন্দোলন, যে আন্দোলন থেকে ফিরে যাওয়ার কোনো অবকাশ নাই দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই ধরনের আন্দোলন আমার মনে হয় এইটাই প্রয়োজন। আর এছাড়া সবচাইতে বড় হলো এই যে আমাদের মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া স্যার আমাদের সাথে আছেন। উনি কারিগরি শিক্ষকদের নেতা, কিন্তু কারিগরি শিক্ষক গভর্নমেন্ট বলেন যে এইটাই তাদের লক্ষ্য, এটার উন্নয়নের জন্য, কিন্তু আমরা দেখলাম কত আশীর্বাদে তাদের জন্য বরাদ্দ খুবই কম, এবং তাদের যে অবস্থা বিভিন্ন ট্রেড আছে, যেমন কৃষি ডিপ্লোমা আছে, তারপর টেক্সটাইল আছে, কম্পিউটার, সব বিভিন্ন ধরনের ট্রেড আছে তাদের, এবং খুবই মূল্যবান। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ছাত্র ভর্তির সংখ্যা খুবই কম, শিক্ষকের অভাব, এবং সেখানে শিক্ষকরা এমপিভুক্ত হচ্ছেন না, এবং সেই প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো এবং সেখানে যে প্র্যাকটিক্যালের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, যে সমস্ত কাঁচামাল বা অন্যান্য যে সমস্ত অবকাঠামোগত যন্ত্রপাতি দরকার, এগুলার কিছুই নেই। তাহলে তারা কারিগরি শিক্ষার মান কিভাবে নির্ধারণ করবে, মানে উন্নয়ন করবে? এটা তো আমার মনে হয় না যেটা সম্ভব হবে। তাহলে এখানে শিক্ষামন্ত্রী মহোদয় তো যখন মিডিয়া আর সামনে কথা বলেন তখন তো উনি সবই করেন, মানে বিশাল ধরনের মানে শিক্ষার উন্নয়নে উনি আছেন। তা ওনার শিক্ষামন্ত্রিত্ব প্রায় তিন বছরের অধিক কাল হয়ে গেছে, আর বেশি দিন নেই। তাই এই কথা আর কতকাল উনি বলবেন, আর কতকালই বলতে পারবেন মনে হয়। যাই হোক, উনি বলে যাচ্ছেন, ওনার কথা বলুক। আমরা জাতি হিসেবে আমরা হতাশ, কারণ আমরা 50 বছরের স্বাধীনতার 50 বছর 51 বছর হয়ে গেল, সেখানে শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি, তেমন উল্লেখযোগ্য কিছু হয়নি। উন্নয়ন হয়নি আমি কথা একেবারে বলতে পারি না, তবে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তাহলে এটা নিয়ে সাখাওয়াত হোসেন স্যার, আপনার কাছে একেবারে শেষ, আপনি কিছু বলবেন? 1 মিনিট কিছু কথা বলবেন? ধন্যবাদ শেষ মুহূর্তে আমাকে আবার অনুমতি দেওয়ার জন্য। আসলে এই ইয়ের থেকে আমরা কিভাবে বার হবো, আমরা শিক্ষকরা যদি সারা বাংলাদেশের শিক্ষকরা যে এক হই, তাইলেই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবো। আর সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, উৎসব ভাতা এবং আমাদের যে উৎসব ভাতা 25% দিচ্ছে, আপনি দেখা যাবে যে কোন একটা ড্রাইভার যেখানে চাকরি করে সেও মিনিমাম 12-14 হাজার টাকা উৎসব ভাতা পায়। সেখানে আমাদের যে শিক্ষকরা যারা আছে, প্রভাষক যারা আছে, তার 22,000 টাকা স্কেলে সে 5,500 টাকা উৎসব ভাতা পেলো। আর এখান থেকে একটা ড্রাইভার পাইলো, এই সরকারি যে চাকরি করে যে ড্রাইভার গুলা, একটা ড্রাইভার পাইলো 20,000 টাকা উৎসব ভাতা। তো সরকার আমাদেরকে কোথায় মূল্যায়ন করছে, মূল্যায়নটা কোথায় জায়গা পড়ছে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সরকারের কাছে অনুরোধ করব, শতভাগ উৎসবের ব্যবস্থা করবেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবি রেখে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের আর কেউ কিছু বলবেন? আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। ডক্টর এমদাদুল ইসলাম, আপনি কিছু বলবেন? স্যার আমি একটু বলি, আমাদের হ্যাঁ, দাবি আদায়ের জন্য আমাদের যা করতে হবে, আবেদন করতে হবে, আলোচনা করতে হবে, আন্দোলন করতে হবে। তীরের সমন্বয়ে শুধু দাবি আদায় সম্ভব। অর্থাৎ মানে আলোচনাও হবে, আলোচনাও তো আন্দোলনের একটা অংশ না, আলোচনাও কিন্তু আন্দোলনের একটা অংশ। এখন সেটা আলোচনা করতে হলে তো আমাদেরকে সুযোগ দিবে সরকার। শিক্ষামন্ত্রীকে আমরা আলোচনার কথা বললে উনি এখানে আলোচনায় আসেন না, কোনো শিক্ষকদের সাথে উনি কথা বলতে চান না, আমাদের কোনো শিক্ষকদের সাথে বা শিক্ষক নেতৃবৃন্দর সাথে উনি কোনো কথা বলতে আগ্রহী নন, এবং উনি বলতে চান না। তাহলে একজন শিক্ষামন্ত্রী যদি কথা না বলেন, আমি একটু মনে করিয়ে দিই, হয়তো আপনারা তাদের মনে আছে কিনা, একসময় শিক্ষামন্ত্রী ছিলেন শেখ শহীদুল ইসলাম। উনি 90 সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন, এবং ওনার আমলেই কিন্তু এই যে শিক্ষক এখন অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের
যে টাকাটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ওনার সময় সংসদে পাশ হয়েছিল। এখন শেখ শহীদুল ইসলাম এমন একজন শিক্ষামন্ত্রী ছিলেন যার কাছে যে একজন সাধারণ শিক্ষক, কোনো নেতা হওয়া লাগে না, একজন সহকারী শিক্ষক একজন স্কুলে যদি সে দূর থেকে বলতো যে আমি একটু কথা বলবো, উনি কিন্তু সময় দিতেন যে আচ্ছা আপনি আসেন, বলেন কোন সময় আসবেন। উনি যে কোনো শিক্ষা, এমনকি উনি এমনও দেখা গেছে কোনো এলাকায় মিটিং আছে, হ্যাঁ, রাস্তায় বসে একজন শিক্ষক বলে স্যার আমি আপনার সাথে একটু কথা বলবো, উনি কিন্তু কথা শুনেছেন এবং উনি শিক্ষকদের অন্তরে তখন ছিলেন এবং এখনো ওই সময় যারা তাকে চিনেন ওই সময় তার আচরণ এবং উনি অত্যন্ত মানে যোগ্য একজন শিক্ষামন্ত্রী উনি ছিলেন। এবং শুধু যোগ্য না, ওনার লেখাপড়ার মান অনেক উন্নত এবং অনেক তার মধ্যে অনেক জ্ঞান এবং শিক্ষার মান তার ভিতরে ছিলেন এবং তিনি এখনো মাঝে মাঝে আমাদের এই অনুষ্ঠানেও মাঝে মাঝে উনি আসেন, কথা বলেন। এবং এত একজন এরকম যদি একজন শিক্ষামন্ত্রী বর্তমান যিনি আছেন ওনার সাথে কথা বলা যাচ্ছে না, এটা হলো মূল সমস্যা। আমি না, শুধু কেউ কথা বলতে পারছেন না ওনার সাথে। হ্যাঁ, এখন ওনার সাথে যদি কথা বলতে না পারে তাহলে শিক্ষকদের কথা উনি যদি না শোনেন, উনি না করুক কিছু, কিন্তু ওনার মাথায় তো কথাগুলো উনি নেবেন। এবং এই এনসিটিভি নিয়ে শিক্ষা কারিকুলাম নিয়ে উনি যে কাজ করছেন, অনেক কয়েকটা মিটিং এর কথা শুনেছি যেখানে তারা অন্তর্ভুক্ত আছেন কারিকুলামের সাথে যে সমস্ত শিক্ষকরা আছেন, ওনারা যা ওনাকে বলছেন, ওনারা ভুল বললো ওই ভুলই, উনি এটা নিয়ে তার মাথায় কিছু নেই। হ্যাঁ, এগুলা নিয়ে উনি তো চিন্তা করেন না, মিডিয়ার সামনে যা বলার দরকার বলেন। এইভাবে একটা দেশের 16 কোটি মানুষের একজন শিক্ষামন্ত্রী উনি কেমন যদি এরকম হয় তাহলে কিভাবে এদেশের শিক্ষার মান উন্নয়ন হবে? হ্যাঁ, তাহলে এটা আমরা আমাদের এই কথাগুলা টকশো এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা শোনেন বা দেখেন। হ্যাঁ, কিন্তু এটা তারা যদি কর্ণপাত না করেন এবং তারা যদি দেশের 97 ভাগ শিক্ষকদেরকে যদি অবহেলা করা হয়, আপনি জানেন যে আমাদের দেশের এই আপনি আজকে যারা আপনারা উপস্থিত আছেন আপনারা সবাই উচ্চশিক্ষিত এবং উচ্চ পদে আছেন। এরকম আমাদের দেশে হাজার হাজার শিক্ষক এরকম আছেন যারা অনেক যোগ্যতা সম্পন্ন। এদেরকে যদি মূল্যায়ন করা না হয়, এদেরকে আপনার সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে এদের পদায়ন করতে পারে, শিক্ষা বোর্ডে আপনাদেরকে নিতে পারে, অধিদপ্তরে নিতে পারে, বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে বিভিন্ন পদে নিয়ে তারা আপনাদেরকে সম্মানিত করতে পারে না এবং আপনাদের দ্বারা আশা করি ভালো ফলও পাবেন। এনসিটিভিতে পারে নিতে, কিন্তু তা নিচ্ছেন না তারা। তাহলে এখানে আমাদের সমস্যাটা আছে। যাই হোক, আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। আমরা আবারও এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার আমরা আবারও আলোচনা হবে, আপনাদেরকে আবারও অনুষ্ঠানে আমরা আনবো আর যুক্ত করব। এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।